কথা বলছি এগুলো সব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্সের ভিতরে পড়বে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরূপ বুঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। চিনিবার উপায় কি? বাংলা ক্রিয়াপদের শেষে ইতেছি, ইতেছো, ইতেছে, তি, সে, সে চলিত রূপ থাকবে, তখন তাকে বলা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একটু সবাই ভালোভাবে খেয়াল করব। সাবজেক্টের পর নাম্বার ও পার্সন অনুসারে, সাবজেক্ট শব্দের অর্থ হচ্ছে কর্তা, এই কর্তার উপরে নাম্বার ও পার্সন অনুসারে অ্যাম ইজ আর বসে এবং এরপরে মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়। মূল ভার্বের শেষে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। কেমন দেখেন, আই অ্যাম রাইটিং আ লেটার, আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ডু দা অর আই, তারপর আই অ্যাম ইটিং রাইস, অর্থাৎ চলমান ভাব বুঝাবে। ইংলিশে কি থাকবে? ইংলিশে এটা কিন্তু সাবজেক্ট, তারপর অ্যামিজার, তারপর মূল ভার্বের পর আইএনজি, তারপর অবজেক্ট, তারপর বাকি অংশ থাকবে। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, আমি চিঠি লিখছি বা লিখিতেছি, আমি গাড়ি চালাইতেছি, তারা ফুটবল খেলিতেছে। এই শব্দগুলা সব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটার গঠন প্রণালী কি হয় আমরা এটা সবাই কম বেশি জানি। এর গঠন প্রণালীটা হয় সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। আমি একটি চিঠি লিখিতেছি, আই অ্যাম রাইটিং আ লেটার, সে একটি গাড়ি চালাইতেছে, হি ইজ ড্রাইভিং আ কার, তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল। অর্থাৎ এখানে কি হলো? এখানে এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। দেখেন এই বাক্যটা কি হলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি একটি চিঠি লিখিতেছি, আই অ্যাম রাইটিং আ লেটার। এখানে আই হচ্ছে সাবজেক্ট, হ্যার ইউ ক্যান সি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, এখানে কি বলা হচ্ছে? আমি একটি চিঠি লিখিতেছি, আই অ্যাম রাইটিং আ লেটার। আই হচ্ছে সাবজেক্ট, তারপর একটি অক্সিলারি ভার্ব বসেছে অ্যাম, তারপর মূল ভার্ব রাইট এর সঙ্গে আইএনজি, আর এ লেটার এটা হচ্ছে আমার এক্সটেনশন। এটা আমরা কখনো অবজেক্ট বলবো না। কেন বলবো না? এর ব্যাখ্যা দিয়েছিলাম। সাবজেক্ট ভার্ব অবজেক্ট বলি, কিন্তু এটা বলা যাবে না। সাবজেক্ট ভার্ব, তারপর বলতে হবে এক্সটেনশন। এই এক্সটেনশনের জায়গায় তিনটা জিনিস থাকতে পারে: অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়ালস। অর্থাৎ এই যে যতটুক জায়গা আমি যেটা বুঝাচ্ছি আজকে কি পড়াচ্ছি, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? এখানে আমি কি বলছি? আরাধ্যা শুনতে পাচ্ছ? Yes, sir. আচ্ছা, সুমন সরকার। তো জি স্যার। হ্যাঁ, একটু কথা বলবেন। আজকে আমরা মাত্র দুইজন ক্লাস করছি, তো এখানে একটু কথা বলতে হবে এবং প্রত্যেকটা বিষয় না বুঝলে আপনি বলবেন। আমি বারবার একটি বিষয় বারবার কিন্তু বুঝাবো। দেখেন এখানে বলা হচ্ছে যে আমি একটি চিঠি লিখিতেছি, আই এম রাইটিং আ লেটার, হি ইজ ড্রাইভিং আ কার। অর্থাৎ বাংলা ক্রিয়া সাবজেক্টের পর নাম্বার ও পার্সন অনুসারে এম ইজ আর বসে এবং এরপর মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়। মূল ভার্বের পরে কি হয়? আইএনজি যুক্ত হয়। দেখেন মূল ভার্বের পর আইএনজি কিভাবে যুক্ত হলো। এখানে যেমন রয়েছে ড্রাইভ, এর সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, শব্দটা হয়েছে ড্রাইভিং। শব্দটা কি হয়েছে? ড্রাইভিং। আই অ্যাম ড্রাইভিং আ কার। এখানে আপনারা প্র্যাকটিস করতে পারেন অনেক বাক্য তৈরি। সে গাড়ি চালাইতেছে, সে ভাত রান্না করছে, সে হাঁটছে, সে ফুটবল খেলছে, সে বাজারে যাচ্ছে, সে ঢাকায় যাচ্ছে, সে ছবি আঁকছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেখার পরে আমরা কি করব? যে কোনো ল্যাঙ্গুয়েজ, আমাদেরকে যে কোনো বিষয় শেখার পর ওই জায়গাটা আমাদেরকে কভার করার জন্য, ওইটা আরো বেশি ভালো করার জন্য ওইটা নিয়ে অনেক কিছু করতে হবে। অনেক কিছু বলতে কি, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমার ক্লাস শেষ হওয়ার পরে আপনারা আরো অনেক বাক্য তৈরি করবেন। কিভাবে তৈরি করবেন? এই যে এখানে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট নিতে হবে, তারপর অ্যামি যার যে কোনো একটি অক্সিলারি ভার্ব নিতে হবে, এরপর ভার্বের পর আইএনজি দিতে হবে। অ্যামিজার এটাকে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব। এরপর মূল ভার্বের পর আইএনজি দিতে হবে, তারপর অবজেক্ট যোগ করতে হবে। কেমন দেখেন, আমি চিঠি লিখিতেছি, আই অ্যাম রাইটিং আ লেটার, সে গাড়ি চালাইতেছে, হি ইজ ড্রাইভিং আ কার, তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল। পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ অতীতকালে হচ্ছিল বা চলছিল এরূপ বুঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এরূপ বুঝালে তাকে কোন টেন্স বলবো?
পাস্ট কন্টিনিউয়াস। এটা কি আপনাদের কোনো ধারণা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে? এটা কেমন হয় একটু বলতে পারবেন? কয়েকটা বাক্য বলা যাবে? যেমন আমি গতকালকে কাজ করতে। না, গতকালকে কাজ করেছিলাম করেছিলাম বললে কিন্তু এটা আপনার পাস্ট ইনডেফিনিট বলতে হবে। আমি গতকালকে কাজ করতেছিলাম, আর গতকালও বলা যাবে না, এখানে বলা হবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। যেমন আমি ভাত খাচ্ছিলাম, আমি স্কুলে যাচ্ছিলাম, আমি ছবি আঁকছিলাম, আমি মাছ ধরছিলাম। দেখেন এই যে তুমি পড়ছিলে, ইউ আর রিডিং, ইউ আর রিডিং। আচ্ছা এইখানে কি বাদ আছে? এখানে কি বাদ আছে দেখেন তো, এখানে বাদ পড়ে গেছে অবজেক্ট। ইউ আর রিডিং কি? ইউ আর রিডিং আ নোভেল। তুমি একটা উপন্যাস পড়ছিলে। ইউ আর রিডিং আ বুক। হ্যাঁ বলেন। তো এইখানটায় হবে, এখানে একটা অবজেক্ট বোঝাতে হবে। ইউ আর রিডিং আ বুক, ইউ আর রিডিং আ নভেল, ইউ আর রিডিং আ স্টোরি বুক। এখানে আপনি যে কোনো একটা অবজেক্ট এই জায়গায় বসাতে পারবেন। যেমন আমি দিলাম ইউ আর রিডিং আ স্টোরি বুক, STORY, স্টোরি বুক, BOOK। দেখেন এই জায়গাটা আমি স্টোরি বুক বসালাম। এখানে আপনি আপনার ইচ্ছা মতো একটু অবজেক্ট বসাতে পারেন। অর্থাৎ মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে বলেন তো? এখানে মনে রাখতে হবে যে তুমি পড়িতেছিলে বা তুমি পড়ছিলা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো ইউ হচ্ছে সাবজেক্ট, তুমি, এরপরে একটি অক্সিলারি ভার্ব বসেছে ওয়ার, তারপর মূল ভার্ব হচ্ছে রিড, এর সঙ্গে আইএনজি হয়েছে রিডিং। আর আ স্টোরি বুক, এটা হচ্ছে অবজেক্ট, বা এটাকে আমরা এক্সটেনশন বলতে পারি। অর্থাৎ মনে রাখবেন এই জায়গাটা দেখেন, প্রথমে সাবজেক্ট বসবে। প্রথমে কি বসবে? সাবজেক্ট। আমরা সাবজেক্ট সবাই চিনি, সাবজেক্ট মানে কর্তা। তো প্রথমে সাবজেক্ট বসবে, তারপর অজ বা ওয়ার বসবে, তারপর মূল ভার্বের সঙ্গে আইএনজি বসবে, তারপর অবজেক্ট বসবে। তারপর কি বসবে? অবজেক্ট। ভালো করে লক্ষ্য করেন, সাবজেক্ট, তারপর অজ বা ওয়ার, তারপর মূল ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। ঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যা করেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু আমরা তাই করব। শুধু সামান্য একটু পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে জানেন? পরিবর্তনটা হবে হচ্ছে, এই সাবজেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও আছে। শুধু এখানে আমাকে পরিবর্তন করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখেছিলাম অ্যাম, ইজ, আর, তারপর মূল ভার্বের পর আইএনজি। আর এই জায়গাটা আমি লিখেছি ওয়াজ ওয়্যার। কি লিখেছি দেখেন? ওয়াজ ওয়্যার। অর্থাৎ হ্যাঁ, সাবজেক্টের পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম, ইজ, আর বসবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়্যার বসবে। আর কোথাও কোনো পরিবর্তন হবে না। এরপর কি হবে? মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, মূল ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং। তুমি পড়ছিলে, ইউ আর রিডিং আ স্টোরি বুক। মেয়েটি গান করছিল, দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং। দেখেন, দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং। আপনারা নিজেরা কিছু বাক্য তৈরি করেন তো, আমি যে নিয়ম বা যেভাবে শিখাই দিলাম। যেমন সে মাছ ধরছিল, এটা কি হবে? সে মাছ ধরিতেছিল। ধন্যবাদ। কিন্তু হ্যাঁ, হি ওয়াজ ফিশিং না, এখানে বলতে হবে হি ওয়াজ ক্যাচিং ফিশ। হি ওয়াজ ক্যাচিং ফিশ, সে মাছ ধরিতেছিল। সে ফুটবল খেলছিল, কি হবে? দেখেন এটা একটু লিখি। হি ওয়াজ, হি ওয়াজ প্লেইং ফুটবল, PLAYING, হি ওয়াজ প্লেইং ফুটবল, FTTBALL। এই জায়গাটা দেখেন, হি ওয়াজ প্লেইং ফুটবল। এই জায়গাটা দেখে আপনাকে রুল, আপনাকে গঠন প্রণালী তৈরি করতে হবে। কিভাবে বলা যায়? কি হচ্ছে সাবজেক্ট, অজয়ের বসবে, অর্থাৎ সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব বসবে, তারপর মূল ভার্বের পর আইএনজি, তারপর এক্সটেনশন। তারপর কি? এক্সটেনশন। এখানে হি ওয়াজ প্লেইং ফুটবল, এখানে সাবজেক্ট কি? হি। তো হির পরে কখনো ওয়ার বসে না, হি হচ্ছে সিঙ্গুলার। তো এখানে হি ওয়াজ। তারপর কি হবে? হি ওয়াজ প্লেইং ফুটবল, অর্থাৎ সে ফুটবল খেলছিল। এখানে আরো বাক্য তৈরি করা যায়। দে ওয়ার ক্যাচিং ফিশ, দে ওয়ার গোয়িং টু স্কুল, তারপর শি ওয়াজ মেকিং ফুড। তারপর বলা যায়, এখানে আপনাকে শুধু ভার্ব চেঞ্জ করলেই হয়ে যাবে, ভার্ব এবং অবজেক্ট। তারপর বলা যায়, মনে করেন তারা একটি গল্প লিখিতেছিল, দে ওয়ার রাইটিং আ স্টোরি। এইভাবে কিন্তু আপনাকে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবেন? নিয়মটা একটু দেখেন। তৈরি করতে হবে ঠিক এভাবে। প্রথমে একটি সাবজেক্ট নিতে হবে, এই জায়গাটা দেখেন। তারপর অজয়ের বসাতে হবে, তারপর মূল ভার্বের পর আইএনজি, তারপর অবজেক্ট। কি বলেছি আরাধ্যা, বলো তো?
হুম, ধন্যবাদ। এতটুকু বুঝতে পারলেই কিন্তু হবে, অর্থাৎ আমাকে প্রথমে কি বসাতে হবে? প্রথমে সাবজেক্ট বসাতে হবে। প্রথমে কি বসাতে হবে? সাবজেক্ট বসাতে হবে। এই সাবজেক্টের পরে দেখো ভালো করে, সাবজেক্টের পরেই কিন্তু একটি ওয়াজ বা ওয়্যার আনতে হবে। এখানে কি আমি দুটো আনবো? না, সাবজেক্ট অনুসারে হয় ওয়াজ আনবো, না হয় ওয়্যার নিয়ে আসবো। খুব ভালো করে লক্ষ্য করো। এই টেন্স যত বেশি ভালো করে শিখতে পারবা, টেন্স মানেই হচ্ছে ভার্বের পরিবর্তন। দেখো এইখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি লিখেছিলাম? এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করো তো আরাধ্যা। হি ওয়াজ প্লেইং ফুটবল, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে? এই যে বাক্যটা। হ্যাঁ, আর এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি হবে বলো তো? এই যে টেন্স সম্পর্কে তোমার অনেক ধারণা এসে গেছে। এই শুধু টেন্স সম্পর্কে ধারণা নিলে হবে না, পার্টস অফ স্পিচ, মডাল ভার্ব সবগুলাই কিন্তু আমাদের জানতে হবে, ভালোভাবে বুঝতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা মনে মনে আজ মানে বিশ্বাস নিয়ে আসবে আজকে থেকেই যে এটা খুবই সহজ, এটা আমাকে পারতেই হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুবই সহজ, আমাদেরকে টেন্স জানতে হবে। টেন্স জানলে কিন্তু খুব সহজ হয়ে যাবে। তো এই টেন্সের জায়গাটা দেখাচ্ছি। এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বললাম, এবার আমরা দেখবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা কি দেখবো? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স কিভাবে হয়? কোনো কাজ ভবিষ্যতে হতে থাকবে এরূপ বুঝালে, কোনো কাজ ভবিষ্যতে হতে থাকবে এরূপ বুঝালে এর কালকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। এর কালকে কোন টেন্স বলে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। চিনিবার উপায় কি? বাংলা ক্রিয়াপদের শেষে ইতে থাকবে, ইতে থাকবো, ইতে থাকিবে, ইতে থাকবে, তে থাকবো, তে থাকিবে, এইগুলা থাকলে কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলায় দেখেন, আমি করতে থাকবো, তুমি করতে থাকবে, তোমরা, আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। এই যে জায়গাগুলা না, এই জায়গাগুলা কিন্তু সব ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ভবিষ্যৎকালের চলমান। এটার বাংলা কি জানেন? এটার বাংলা হচ্ছে চলমান ভবিষ্যৎকাল। এটার বাংলা কি হবে? চলমান ভবিষ্যৎকাল। অর্থাৎ ফিউচারের একটা কন্টিনিউয়াস ভাব ভাব বুঝাবে। আমি আগামীকাল সকাল 10টার সময় ফুটবল খেলতে থাকবো, আমি আগামী বছর ক্লাস 7-এ পড়তে থাকবো। অর্থাৎ ভবিষ্যৎকালের একটি চলমান ভাব বুঝাবে। কি বুঝাবে? চলমান ভাব। আমি করতে থাকবো, আই শ্যাল বি ডুইং। আচ্ছা, এখানে কোনো অবজেক্ট দেওয়া নেই, এখানে অবজেক্ট কি যোগ করা যায় আপনারা একটু বলেন তো? এখানে অবজেক্ট কি দেওয়া যায়? আই শ্যাল বি ডুইং দা ওয়ার্ক, আই শ্যাল বি ডুইং দা সাম। সাম মানে হচ্ছে অঙ্ক। আমি অঙ্কটি করতে থাকবো, আমি কাজটি করতে থাকবো, আমি ভাত খেতে থাকবো। এই বাক্যগুলা কিন্তু সব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তুমি করতে থাকবে, ইউ শ্যাল বি। তো এখানে আমি বলেছিলাম, কি বলেছিলাম, শ্যালের পরিবর্তে কি ব্যবহার করা যায়, মনে আছে কারো? উইল বি স্যার। হ্যাঁ, শ্যালের পরিবর্তে উইল বি, ধন্যবাদ। অর্থাৎ শ্যাল বি এর পরিবর্তে আমরা উইল বি ব্যবহার করব। অনেক ধন্যবাদ। এইভাবে কিন্তু মনে রাখতে হবে। তো এখানে কি করতে হবে? আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, উই শ্যাল বি ওয়েটিং ফর ইউ, উই শ্যাল বি ওয়েটিং ফর ইউ। এখানে দেখেন, আমি করতে থাকবো, এখানে সাবজেক্ট কি? আই। এখানে সাবজেক্ট কি হবে? এখানে সাবজেক্ট হবে কিন্তু আই। দেখেন, আমি করতে থাকবো, আই শ্যাল বি ডুইং। তো আমি কি করতে থাকবো? আমি কাজটি করতে থাকবো, আই শ্যাল বি ডুইং দা ওয়ার্ক। হ্যাঁ, আমি অঙ্কটি করতে থাকবো, আই শ্যাল বি ডুইং দা সাম। আমি ভাত খেতে থাকবো, আই শ্যাল বি ইটিং রাইস। আমি ঘুড়ি উড়াতে থাকবো, আই শ্যাল বি ফ্লাইং আ কাইট। আমি চিঠি লিখতে থাকবো, আই শ্যাল বি রাইটিং আ লেটার, আই শ্যাল বি রাইটিং আ লেটার। অর্থাৎ এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অনেকগুলো বাক্য কিন্তু আপনাদেরকে করতে হবে, অনেকগুলো বাক্য কিন্তু আপনাদেরকে নিজেদের নিজেদের করতে হবে। তবেই কিন্তু এই বাক্যটা, এই টেন্সটা কিন্তু পারফেক্ট ভাবে শেখা যাবে। একটা জিনিস মনে করেন, আমি যদি প্র্যাকটিক্যালি কোনো বিষয় বলি, বিশেষ করে ডাক্তারি বিদ্যা আমি যদি বলি, যারা ইন্টার্নি করে, এখানে ডক্টরদের কাছে থেকে সার্জারি নিজে চোখে কাছে দাঁড়িয়ে দেখতে হয়। পরবর্তীতে কিন্তু যে দেখে, অ্যাপ্রেন্টিস বলা হয়, শিক্ষানবিশ, ওই যে স্টুডেন্ট, উনিও কিন্তু একজন সার্জারির বড় ডাক্তার হয়ে যায়। এখানে এই বাক্যগুলো আমি শিখিয়ে দিচ্ছি, এইভাবে আরো বাক্য ইনস্ট্যান্ট, তাৎক্ষণিক আপনাদের করতে হবে। অনেক বাক্য তৈরি করতে হবে, তবেই কিন্তু আমরা এই ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে পারবো। এম আই ক্লিয়ার? স্যার। তো এইখানে কি বলছে? এখানে গঠন প্রণালী হবে সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি। সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি। এই জায়গাটা খুব ভালো করে আমাদেরকে খেয়াল করতে হবে। কি করতে হবে? প্রথমে সাবজেক্ট বসবে, প্রথমে সাবজেক্ট বসেছে ইউ। সাবজেক্ট কি বসেছে? ইউ। তারপর কি বসেছে? শ্যাল বি বা উইল বি। তো আই এর পরে শ্যাল বিও দেওয়া যায়। আধুনিক গ্রামার অনুসারে বলছে সব জায়গায় উইল দেওয়া যায়। তো আই উইল বি ডুইং, আমি করতে থাকবো।
এখানে আমি যদি বলি আমি কাজটি করতে থাকবো, আই উইল বি ডুইং দা ওয়ার্ক, আই উইল বি ডুইং দা ওয়ার্ক, আই উইল বি রাইটিং আ লেটার, অর্থাৎ এইগুলা কিন্তু আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। এইবার দেখেন, এই যে কন্টিনিউয়াস টেন্স এর মাধ্যমে হ্যাঁ বোধক বাক্য তৈরি, এই কন্টিনিউয়াস টেন্স এর মাধ্যমে আমরা কি বোধক তৈরি করব? হ্যাঁ বোধক বাক্য তৈরি করব। দেখেন, এই কন্টিনিউয়াস টেন্স এর মাধ্যমে আমরা কিভাবে হ্যাঁ বোধক বাক্য তৈরি করব? প্রথমে একটি প্রথমে একটি সাবজেক্ট নিতে হবে। কি নিতে হবে? সাবজেক্ট। এখান থেকে আমি একটি সাবজেক্ট নিলাম আই, সাবজেক্ট নিলাম কি? আই। অক্সিলারি ভার্ব নিলাম অ্যাম, অজ, উইল বি। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হলে আপনাকে অ্যাম নিতে হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অজ বা ওয়ার নিতে হবে। অজ নিতে হবে যেহেতু আই এর পরে কখনো ওয়ার বসে না। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উইল বি নিতে হবে। তো এখানে একটা বাক্য তৈরি করতে পারবেন আপনারা কেউ? যেমন আই দিয়ে আমি একটি করে দেখাই, আই অ্যাম রাইটিং আ লেটার। এই যে বাক্যটা, আমি প্রথমে এখান থেকে নিলাম হচ্ছে অ্যাম, কি নিলাম? তারপর এখান থেকে আমি একটা ভার্ব নিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি একটা ভার্ব নিব অ্যাম। কত দূর হয়ে গেল? আই অ্যাম। এবার এখান থেকে আমি একটা ভার্ব নিব রাইটিং, এখান থেকে একটা ভার্ব নিব কি? রাইটিং। আই অ্যাম রাইটিং, এখান থেকে একটি অবজেক্ট নিব আ লেটার। কি নিব? আ লেটার। আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখিতেছি। এর পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? সুমন সরকার মিস্টার, আপনি বলেন। আই অ্যাম রাইটিং আ লেটার, এটার পাস্ট কন্টিনিউয়াস কি করবেন? হ্যাঁ, আই ওয়াজ রাইটিং আ লেটার। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি হবে? ধন্যবাদ। এবার পরে আপনি উই দিয়ে করেন, এই উই দিয়ে ঠিক একই ভাবে বলে যান, উই ওয়ার প্লেইং ক্রিকেট, উই আর প্লেইং ক্রিকেট, উই ওয়ার প্লেইং ক্রিকেট, উই উইল বি প্লেইং ক্রিকেট। হুম হুম হুম। এখান থেকে আপনি একটা একটা দিয়ে করবেন। দেখেন, উই দিয়ে যখন করব, উই দিয়ে তিনটা বাক্যই আমি কমপ্লিট করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আর, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়ার, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উইল বি। কেমন? উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি, আমরা ক্রিকেট খেলছিলাম, তখন উই ওয়ার প্লেইং ক্রিকেট। আমরা ফুটবল, আমরা ক্রিকেট খেলতে থাকবো, উই উইল বি প্লেইং ক্রিকেট, উই উইল বি প্লেইং ক্রিকেট। এবার ইউ দিয়ে আরাধ্যা বলো তো, ইউ দিয়ে তিনটা টেন্স বলো। হুম হুম, ধন্যবাদ। অর্থাৎ এখানে আমাদেরকে কি হলো, এখানে মনে রাখতে হবে যে এই জায়গাটা আমাদেরকে একটা বিষয় খেয়াল করতে হবে যে একটা বাক্য দিয়ে কিভাবে আমরা কতগুলো বাক্য তৈরি করতেছি। তিনটা, তিনটা বাক্য কিভাবে করতেছি এখানে আমি হি দিয়ে দেখাই। এই বক্সটা কিন্তু খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি একটা সাবজেক্ট নিলাম, প্রথমে নিলাম হি। কি নিলাম? হি। হি দিয়ে করব, হি ইজ সিঙ্গিং আ সং, সে একটি গান গাচ্ছে বা গাহিতেছে। সাধু ভাষায় গাহিতেছে, চলিত ভাষায় গাচ্ছে। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে? হি ওয়াজ সিঙ্গিং আ সং, হি ওয়াজ সিঙ্গিং আ সং। আর এরপরে আরেকটি কি হবে? হি উইল বি সিঙ্গিং আ সং, হি উইল বি সিঙ্গিং আ সং, সে একটি গান গাহিতে থাকবে। শি দিয়ে করেন তো কি হবে? শি ইজ জয়নিং দা পার্টি, সে পার্টিতে যোগদান করছে। আর যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? শি ওয়াজ জয়নিং দা পার্টি, সে পার্টিতে যোগদান করিতেছিল। আর যখন ফিউচার কন্টিনিউয়াস, শি উইল বি জয়নিং দা পার্টি, শি উইল বি জয়নিং দা পার্টি। অর্থাৎ এখানে আমাদেরকে মনে রাখতে হবে, প্রথমে আমাকে সাবজেক্ট নিতে হবে, তারপর একটি অক্সিলারি ভার্ব নিতে হবে। প্রেজেন্ট টেন্স হলে অ্যাম ইজ আর, পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়্যার, এন্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি অথবা উইল বি। তবে আমরা শ্যাল বি ব্যবহার করব না, আমরা সব জায়গায় উইল বি ব্যবহার করব। আমরা সব জায়গায় কি ব্যবহার করব? উইল বি ব্যবহার করব। এই জায়গাটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তারপর এক্সাম্পল দেখি, আমি একটি গান গাইতেছি, আই অ্যাম সিঙ্গিং এ সং, আমি একটি গান গাইতেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ সিঙ্গিং আ সং। আমি একটি গান গাইতে থাকবো, আই উইল বি সিঙ্গিং আ সং, আই উইল বি সিঙ্গিং আ সং। দেখেন, এইখানে আমরা তিনটা বাক্য শিখলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এখানে আহামরি কোনো কঠিন কথা বা রকেট সায়েন্স বা কোনো বীজগণিতিক বড় বড় সূত্র থিওরি আমি এখানে প্রয়োগ করিনি। খুব সহজে কয়েকটা বলেছি। প্রথমে কি করতে হবে? স্টেপ ওয়ান এর মাধ্যমে হ্যাঁ বোধক বাক্য তৈরি করব। কিভাবে তৈরি করব? প্রথমে একটি সাবজেক্ট নিব, তারপর অক্সিলারি ভার্ব ক্যান, ইজ, আর, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ ওয়্যার, এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উইল বি। তারপর ভার্বের পর আইএনজি, এই বক্সটা খেয়াল করেন।
আর তারপর অবজেক্ট, এই বক্সে দেখেন এ লেটার রয়েছে, ক্রিকেট রয়েছে, আখার রয়েছে, আর সং রয়েছে, দা পার্টি, আ ফিক্সার, আ বুক, রাইপ, রাইস ইত্যাদি। এইবার দেখেন, এবার আমরা কি করব, স্টেপ টু, না বোধকের জন্য, না বোধকের জন্য অক্সিলারি এর সাথে নট যোগ করব। আমরা এই বক্সের মাধ্যমে না বোধক তৈরি করব। এই বক্সটা একটু দেখেন, এই বক্সের মাধ্যমে আমরা না বোধক তৈরি করব। এখানে আর বক্স দেওয়া নেই, কিন্তু আমরা ঠিক এইটা ব্যবহার করব। কি, কোনটা দেখেন, আমি ক্রিকেট খেলিতেছি না, অর্থাৎ আমি ক্রিকেট খেলছি না। এখানে অক্সিলারি ভার্ব কি, অ্যাম, ইজ, আর। তো আই এর পরে দেখেন, আমি ক্রিকেট খেলছি না, আই অ্যাম নট প্লেইং ক্রিকেট, আই অ্যাম নট প্লেইং ক্রিকেট। আমি ক্রিকেট খেলছিলাম না, আই ওয়াজ নট প্লেইং প্লেইং ক্রিকেট, আই ওয়াজ নট প্লেইং ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে থাকবো না, আই ওয়ন্ট বি প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে থাকবো না, আই ওয়ন্ট বি প্লেইং ক্রিকেট। তুমি গাড়ি চালাইতেছো না, ইউ আর নট ড্রাইভিং আ কার, তুমি গাড়ি চালাইতেছো না, ইউ আর নট ড্রাইভিং আ কার। তাহলে এখানে কি হবে, তুমি গাড়ি চালাইতেছো না। তুমি গাড়ি চালাইতেছিলে না, ইউ ওয়ার নট। প্রেজেন্ট টেন্সে হলে কি হবে, ইউ আর নট। আর এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে, ইউ ওয়ার নট ড্রাইভিং আ কার। তুমি গাড়ি চালাইতেছিলে না, গাড়ি চালাইতেছিলে না। তুমি গাড়ি চালাইতে থাকবে না, তুমি গাড়ি চালাতে থাকবে না, ইউ ওয়ন্ট বি ড্রাইভিং আ কার। এখানে একটা কথা শুধু মনে রাখবেন, এই যে অক্সিলারি ভার্ব, যেমন আমি চিঠি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং আ লেটার। এটা যদি নেগেটিভ করি, আমি চিঠি লিখতে থাকবো না, তখন কি হবে, আই ওন্ট, তখন কি করতে হবে, আই ওন্ট বি রাইটিং আ লেটার, আমি চিঠি লিখতে থাকবো না। এই বাক্যগুলো একটু পড়েন তো যে কোনো একজন, এই যে আমি চিঠি লিখিতেছি না, কি কি লেখা আছে এখানে, টোটাল এই সবগুলো একটু আমরা একটু পড়ে ফেলি। পড়া যাবে? Playing cricket. হুম। I'm not. হুম। 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 দেখেন, এখানে কি কিছু বুঝতে পারছেন, আপনি নিজে নিজে কিছু বাক্য বলতে পারবেন? যে আমি গাড়াই, এই যে আমি ক্রিকেট খেলিতেছি না, এখানে নিজে নিজে বলেন তো যে আমি ভাত খাচ্ছি না, এটা কি হবে, আই অ্যাম নট ইটিং রাইস। এটা কি বলতে হবে? আচ্ছা, এইখানে দেখেন, আমি ক্রিকেট খেলিতেছিলাম না, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স নেগেটিভ। এখানে আপনি নিজে নিজে বলেন তো যে আমি মাছ ধরিতেছিলাম না, কি হবে? ঠিক একই নিয়মে, আই ওয়াজ নট ক্যাচিং ফিশ। এখানে আছে, এখানে দেখেন আছে আই ওয়াজ নট প্লেইং ক্রিকেট, আর ওইখানে শুধু আপনাকে ওই ভার্বটা আর অবজেক্টটা চেঞ্জ করে দিতে হবে, আই ওয়াজ নট ক্যাচিং ফিশ। যদি বলা হয় আমি গল্পের বই পড়িতেছিলাম না, আই ওয়াজ নট রিডিং দ্য স্টোরি বুকস, আই ওয়াজ নট, আই ওয়াজ নট রিডিং আ স্টোরি বুক। আমি আমি ক্রিকেট খেলতে থাকবো না, কি আছে, আই ওয়ন্ট বি প্লেইং ক্রিকেট। এখানে বলেন তো আমি মাছ ধরতে থাকবো না, কি হবে, আই ওয়ন্ট বি ক্যাচিং ফিশ। অর্থাৎ এইখানে আপনাকে চেঞ্জ করে করে দিয়ে নিজে নিজে করতে হবে। এখানে কি করতে হবে, চেঞ্জ করে দিতে হবে। অর্থাৎ সাবজেক্ট চেঞ্জ করতে হবে, ভার্ব চেঞ্জ করতে হবে, অবজেক্ট চেঞ্জ করতে হবে। এই চেঞ্জ করে, যেমন ওই যে টিচার কি করে দেখবেন, একটা অঙ্ক শিখিয়ে দেয়, দিয়ে সংখ্যা পাল্টাই দিয়ে বলে কি এবার এটা তোমরা নিজেরা করো, কি এরকম বলে না? আমরা স্টুডেন্ট লাইফে পাইনি? অবশ্যই পেয়েছি। এখানে আপনি ঠিক সেইভাবে এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট চেঞ্জ করে দিয়ে নিজে নিজে করে দেখতে হবে আমি পারি কিনা। আরাধ্যা, বুঝতে পারছো আমার কথা? তোমাকে নিয়ে কিন্তু এখানে সবাইকে নিয়ে আমার অনেক ভরসা। আমি ভাবছি যে 2 থেকে আড়াই মাসের ভিতরে আমি কথা বলা শিখাবো, আজকে অনেক কিছু দেখাবো যে কিভাবে আমরা ইংলিশে কথা বলতে পারি। তো এইটা কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ শিখলাম। এরপর দেখবো এর মাধ্যমে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য তৈরি করতে অক্সিলারি ভার্বকে সবার আগে নিয়ে আসতে হবে। অক্সিলারি ভার্বকে সবার আগে নিয়ে আসতে হবে কখন, যখন ইন্টারোগেটিভ করব। তখন কি করব, এর মাধ্যমে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য তৈরি করতে অক্সিলারি ভার্বকে সবার আগে নিয়ে আসতে হবে। কি করতে হবে, অক্সিলারি ভার্বকে সবার আগে নিয়ে আসতে হবে। যেমন অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। আগে আমরা একটা উদাহরণ দেখি। যেমন সে কি বাজারে যাইতেছে, ইজি গোয়িং টু মার্কেট। সে কি বাজারে যাইতেছে, ইজি গোয়িং টু মার্কেট। সে কি বাজারে যাইতেছিল, ওয়াজ হি গোয়িং টু মার্কেট। এখানে দেখেন, খুব সহজ একটা বিষয় আমি বুঝাই।
যদি বলি সে বাজারে যাচ্ছিল, আমি আগে এটাকে অ্যাফার্মেটিভ করব। কি করব? এটাকে আমি অ্যাফার্মেটিভ করব। সে বাজারে যাইতেছিল, হি ওয়াজ গোয়িং টু মার্কেট। আচ্ছা, এইটা যখন আমি ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য করলাম, সে কি বাজারে যাইতেছিল, তখন ওই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভে যখন বললাম সে বাজারে যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং টু মার্কেট। কিন্তু যখন এইটা আমি ইন্টারোগেটিভ করব, তখন এই অজ, ওই যে অক্সিলারি ভার্বটা, ওইটা জাস্ট প্রথমে আনলেই হয়ে যাবে। ওয়াজ হি গোয়িং টু মার্কেট? ওয়াজ হি গোয়িং টু মার্কেট? সে কি মার্কেটে যাচ্ছিল? আমার কথাটা কি ধরতে পেরেছেন? যেমন আমি ভাত খাচ্ছিলাম, এখানে একটু লিখি দেখেন, এই বাক্যটা একটু খেয়াল করেন। যেমন আমি ভাত খাইতেছিলাম, কি হবে? আই was eating, EATING, I was eating rice, RICE। আচ্ছা, এইটা যখন আমি ইন্টারোগেটিভ করব, তখন এই যে দেখেন এখানে অক্সিলারি কি আছে, ওই ওয়ার্ডটা আমি যখন প্রথমে নিয়ে আসবো ইন্টারোগেটিভ হয়ে যাবে। যেমন WAS, was I eating rice, EATING, eating, RICE। এবং এখানে কি বসবে? একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন। অর্থাৎ আই ওয়াজ ইটিং রাইস, ভালো করে খেয়াল করেন, আই ওয়াজ ইটিং রাইস, পরে কি বসবে? ওয়াজ আই ইটিং রাইস? ওয়াজ আই ইটিং রাইস? আমি কি ভাত খাচ্ছিলাম? অর্থাৎ অ্যাফার্মেটিভ টেন্সে যে অক্সিলারি থাকে, ওই ভাত প্রথমে আনলেই, প্রথমে বসিয়ে দিলে কোনো বাক্য ইন্টারোগেটিভ। দুজন কি বুঝতে পারছেন আমার কথা? স্যার। খুবই সহজ একটা বিষয় আমি বুঝালাম। কি বুঝালাম? এখানে আমি বুঝিয়েছি যে এখানে আমি বুঝিয়েছি যে কোনো বাক্যকে যখন, হ্যাঁ হ্যাঁ, অক্সিলারি ভার্বটা যখন আমি সামনে নিয়ে আসবো, তখন কিন্তু প্রশ্নবোধক হয়ে যাবে। কিভাবে প্রশ্নবোধক হবে? অক্সিলারি ভার্ব সামনে আনবো। গ্রামারের ইনস এন্ড আউটস খুঁটিনাটি আমরা যদি জেনে ফেলি, এই ভাষায় আমরা স্পন্টেনিয়াসলি, আমরা খুব স্মুথলি কথা বলতে পারবো। এর জন্য আমাদেরকে কি করতে হবে? গ্রামারের ইনস এন্ড আউটস, এটা একটা ফ্রেজ বললাম, খুঁটিনাটি বিষয় জানতে হবে। সে কি বাজারে যেতে থাকবে? উইল হি বি গোয়িং টু মার্কেট? উইল হি বি গোয়িং টু মার্কেট? আচ্ছা, এই বাক্যটাকে যদি আমরা এভাবে বলি, সে বাজারে, এই বাক্যটাকে যদি আমরা এভাবে বলি, সে বাজারে যেতে থাকবে, কি হবে? হি উইল বি গোয়িং টু মার্কেট। এই বাক্যটাকে, সে বাজারে যেতে থাকবে, হি উইল বি গোয়িং টু মার্কেট। তো আমি যদি এইভাবে বলি, সে কি বাজারে যেতে থাকবে? সে কি বাজারে যেতে থাকবে? কি করতে হবে? ওই যে উইল ব্যবহার করেছিলাম না প্রথম বাক্যে, হি উইল বি গোয়িং টু মার্কেট, এখানে করতে হবে উইল হি বি গোয়িং টু মার্কেট? উইল হি বি গোয়িং টু মার্কেট? তুমি কি, এই শেষের বাক্যটা দেখেন, তুমি কি গাড়ি চালাইতে থাকবে? উইল ইউ বি ড্রাইভিং আ কার? উইল ইউ বি ড্রাইভিং আ কার? তুমি কি গাড়ি চালাইতে থাকবে? এখানে আমরা যদি এটা অ্যাফার্মেটিভ করি, তুমি গাড়ি চালাইতে থাকবে, কি হবে? ইউ উইল বি ড্রাইভিং আ কার। ইউ উইল বি ড্রাইভিং আ কার, তুমি একটি গাড়ি চালাইতে থাকবে। যখন আমি বলবো তুমি কি গাড়ি চালাইতে থাকবে, তখন কি হবে? উইল ইউ বি ড্রাইভিং আ কার? তুমি কি গাড়ি চালাইতেছিলে? ওয়ার ইউ ড্রাইভিং আ কার? এখানে যদি বলা হয় তুমি গাড়ি চালাইতেছিলে, এটা ট্রান্সলেশন কি হবে? ইউ ওয়ার ড্রাইভিং আ কার। কিন্তু যখন বলবো তুমি কি গাড়ি চালাইতেছিলে, ওয়ার ইউ বি ড্রাইভিং আ কার, অর্থাৎ এখানে ওয়ারটা, ওই অক্সিলারি ভার্বটা প্রথমে আনবো এবং পরে একটি জিজ্ঞাসাবোধক নোট অফ ইন্টারোগেশন। এবার দেখেন, স্টেপ 4 এর মাধ্যমে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্ন না বোধক, নেগেটিভ ইন্টারোগেটিভ প্রশ্ন না বোধক, যেমন আমি কি বই পড়ছি না? তুমি কি বই পড়ছিলে না? তুমি কি বই পড়তে থাকবে না? অর্থাৎ কোন টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ? প্রেজেন্ট কন্টিনিউয়াস নেগেটিভ ইন্টারোগেটিভ, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ। যেমন দেখেন, এখানে অক্সিলারি ভার্ব নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করেন। কি বলা হচ্ছে এখানে? প্রথমে অক্সিলারি ভার্বের সঙ্গে নট, অক্সিলারি ভার্বের সাথে নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। দেখেন, আমি কি বই পড়ছি না? অ্যাম আই নট,
অ্যাম আই নট রিডিং আ বুক? আমি কি বই পড়ছি না? তুমি কি বই পড়ছিলে না? ওয়ারেন্ট ইউ রিডিং আ বুক? অর্থাৎ এখানে প্রথম অক্সিলারি ভার্ব এই বাক্যটা দেখে, অ্যাম আই নট রিডিং আ বুক? আমি কি একটি বই পড়তেছি না? প্রথমে অক্সিলারি ভার্ব অ্যাম, অক্সিলারি ভার্বের সাথে নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পর আইএনজি। তো এই যে অ্যাম নট না, অ্যাম নট আই, তো এইটাকে যখন আমি, অর্থাৎ প্রোনাউন আছে না, এখানে আইটা কি প্রোনাউন, মনে রাখবেন, এই লেখাটা একটু মনে রাখবেন। এই যে অ্যাম এর পরে আই বসিয়েছিলাম, তারপরে নট বসিয়েছি। তো এখানে যদি আমি এইভাবে লিখি, নট আই রিডিং আ বুক, কিন্তু না, এখানে নট বলবে প্রোনাউনের পরে, আই কিন্তু এখানে প্রোনাউন, প্রোনাউন পড়েছি। অর্থাৎ এখানে বলা হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপর মূল ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। এইটাও একটু খেয়াল করেন। এই দেখেন, এই যে অ্যাম আই নট রিডিং আ বুক, আবার এখানে আমি কি লিখেছি? জাস্ট ওয়েট আ বিট। অর্থাৎ এখানে মনে রাখতে হবে প্রোনাউনের পরে নট আর নাউনের আগে নট, এই জায়গাটা একটু আপনাদের খেয়াল করবো। এটা দেখেন, দেখেন এখানে বলা হচ্ছে চারটি সেন্টেন্স, সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট, সবাই খুব মনোযোগ দিন। সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং, সে বাজারে যাচ্ছে না, হি ইজ নট গোয়িং, হি ইজ নট গোয়িং টু মার্কেট। সে কি বাজারে যাচ্ছে? ইজ হি গোয়িং, সে কি বাজারে যাচ্ছে না? ইজ নট হি গোয়িং টু মার্কেট, ইজ নট হি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যাচ্ছে না? অর্থাৎ বাক্যগুলো এটা নিজে অনুভব, হি উইল বি প্লেইং ক্রিকেট, এটা হি ওয়ন্ট বি প্লেইং ক্রিকেট, এটা উইল হি বি প্লেইং ক্রিকেট, ওয়ন্ট হি বি প্লেইং ক্রিকেট। তো এখানে কি বলা হচ্ছে, স্টেপ 3 এর আগে, আমরা তো 3 এর আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ হোয়েন, হট, হাউ, হোয়ার, হোয়াই যুক্ত করলে ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ হয়ে যায়। ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ, তুমি কেন তুমি কেন ক্রিকেট খেলিতেছ, তুমি কেন ক্রিকেট খেলিতেছ? তো এখানে আমি যদি বলি তুমি ক্রিকেট খেলিতেছ, কি হবে? ইউ আর প্লেইং ক্রিকেট। এটাকে যদি বলি তুমি কি ক্রিকেট খেলছো, আর ইউ প্লেইং ক্রিকেট, আর ইউ প্লেইং ক্রিকেট, এইটার আগে যদি আমি ডাব্লিউ স্টপ, কি যুক্ত করলাম? হোয়াই, তুমি কেন ক্রিকেট খেলছো, হোয়াই আর ইউ প্লেইং ক্রিকেট, তুমি কখন ক্রিকেট খেলতেছিলে, তুমি কখন ক্রিকেট খেলিতেছিলে, হোয়েন ওয়ার ইউ প্লেইং ক্রিকেট। এটাকে যদি আমি প্রশ্নবোধক করি, দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি যখন করি, তখন কি করতে হবে? তখন আমরা পড়েছি যে অক্সিলারি ভার্ব চেঞ্জ হয়ে যায়। যেমন why are you playing cricket, দেখেন আমি যতটুকু পারি, দেখেন why are you playing cricket, তুমি কি ক্রিকেট খেলছিলে? তো এটাকে যদি তুমি কখন ক্রিকেট খেলতেছিলে, তুমি কখন ক্রিকেট খেলিতেছিলে, কখন ইংরেজি কি? তো সেই আর কি, when were you playing, when were you playing ক্রিকেট, তুমি কখন ক্রিকেট খেলিতেছিলে, তুমি কোথায় ক্রিকেট খেলতে, where will you be playing cricket, where will you be playing cricket, কেন সে বাজারে যায়, why is he going to market। অর্থাৎ এখানে বলা হচ্ছে, আমরা একটু দেখি, এই জায়গাটা একটু দেখি খুব ভালো করে। এই যে step, এর মাধ্যমে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য তৈরি করা যায়। অর্থাৎ কি বলছে, ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে অক্সিলারি ভার্বকে সবার আগে নিয়ে আসতে, কি করতে হবে? অক্সিলারি ভার্বকে সবার আগে নিয়ে আসতে হবে। যেমন, যেমন দেখেন প্রথম অক্সিলারি ভার্ব, এই জায়গাটা দেখেন, যেমন তুমি কি গাড়ি চালাইতেছো, আর ইউ ড্রাইভিং এ কার, এখানে অক্সিলারি ভার্ব আর, তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আর দিয়ে আছে। তুমি কি গাড়ি চালাইতেছিলে, আর ইউ ড্রাইভিং এ কার, তো আমরা প্রথমে অক্সিলারি ভার্ব, কিন্তু আমরা যখন ডাব্লিউএইচ যুক্ত ইন্টার করব, এই যে অক্সিলারি ভার্ব, এর প্রথমে একটি করে ওই ডাব্লিউএইচ যুক্ত শব্দ বসিয়ে দিলে
উইথ ইন্টারোগেটিভ হয়ে যায়। যেমন এই যে এই জায়গাটা আমরা দেখি, তুমি কেন ক্রিকেট খেলিতেছ? হোয়াই আর ইউ প্লেইং ক্রিকেট? তুমি কখন ক্রিকেট খেলিতেছি? হোয়েন ওয়ার ইউ প্লেইং? তুমি কোথায় ক্রিকেট খেলতে থাকো? হোয়ার উইল ইউ বি প্লেইং ক্রিকেট? অর্থাৎ কি দাঁড়ালো, যখন আমি ইন্টারোগেটিভ করব, ওই ইন্টারোগেটিভের পাশে আমি একটি ডাবল এইচ ওয়ার্ড লিখবো, ওটা ডাবল এইচ। এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট। এখানে আমরা দেখব পারফেক্ট প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে। আমরা যখন স্পোকেন ইংলিশ বা প্র্যাকটিক্যাল লাইফে আমরা রিটেন ইংলিশে দেখবো, তখন কিন্তু আমাদের এটা খুবই কাজে লাগবে। আমরা প্রতিদিন অনেক কথা বলে থাকি, যেমন আমরা বলি আমি এইমাত্র ভাত খেয়েছি, আমি এইমাত্র কাজটি শেষ করেছি। তারপর কি হতে পারে, আমরা ক্রিকেট খেলেছি, সে ইংরেজি শিখেছে, আমি একটা গাড়ি চালিয়েছি। অর্থাৎ এখানে ডেফিনেশন হবে, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমানে আছে। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমানে আছে, এরূপ বোঝালে তার কালকে পারফেক্ট টেন্স বলে। প্রেজেন্ট পারফেক্ট কোন টেন্স বলে? প্রেজেন্ট পারফেক্ট। এই মাত্র শেষ হয়েছে। চিনিবার উপায় কি? বাংলা ক্রিয়াপদের শেষে, বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসে, সে, সো, সে এইরকম থাকবে, তখন তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আমি একটি গাড়ি কিনিয়া আসি, আমি এইমাত্র ভাত খেয়েছি। বাংলা ক্রিয়াপদের শেষে এই শব্দগুলা থাকবে। কি কি থাকবে? ইয়াসি, ইয়াসো, ইয়াসে। যেমন গঠন প্রণালী কি হবে? সাবজেক্টের পর নাম্বার ও পার্সন অনুসারে হ্যাভ বা হ্যাজ বসবে। সাবজেক্টের পর নাম্বার ও পার্সন অনুসারে হ্যাভ বা হ্যাজ বসবে। এই নাম্বার কি পার্সন কি এর উপরে কিন্তু আমি ক্লাস নিয়েছি। তারপর পাস্ট পার্টিসিপেল বসবে। পাস্ট পার্টিসিপেল কোনটা? যেটাকে বলা হচ্ছে ভি3। কি বলা হচ্ছে? ভি3। যেমন আমি একটু যদি এখানে দেখি, আমরা ক্রিকেট খেলেছি, আমরা কি করেছি? আমরা ক্রিকেট খেলেছি। তাহলে কি হবে? প্রথমে সাবজেক্ট হচ্ছে উই, সাবজেক্ট কি হবে? উই। তারপর হ্যাভ বা হ্যাজ, উই হ্যাভ, এখানে উই যেহেতু প্লুরাল, এখানে ভার্ব প্লুরাল, উই হ্যাভ প্লেড। এই দেখেন প্লেড একে বলা ভি3। এই জন্য বলি প্রচুর পরিমাণে ভার্ব ভোকাবুলারি। প্লেড কোথা থেকে এসেছে? প্লে মানে খেলা করা, প্লেড, প্লেড। উই হ্যাভ প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছি। সে ইংরেজি শিখেছে, হি হ্যাজ লার্নড ইংলিশ। আমি একটা গাড়ি চালিয়েছি, আই হ্যাভ ড্রিভেন আ কার। আমি একটা গাড়ি চালিয়েছি। অর্থাৎ কি করতে হবে? প্রথমে সাবজেক্ট বসাতে হবে। হ্যাঁ, ড্রিভেন, এটাকে আমরা ড্রিভেন বলবো, ড্রাইভেন বলবো না। আমাদের প্রোনাউন্সিয়েশনে অনেক ভুল থাকে, এই ভুলগুলো কারেকশন করতে হবে। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস এক্সটেনশন। এখানে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখনই অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ ব্যবহৃত হবে। অন্য সব জায়গায় হ্যাভ এর ব্যবহার করতে। কি বললাম? সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হবে, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হবে, তখনই শুধু আমরা হ্যাজ ব্যবহার করব। বাদ বাকি সব জায়গায় আমরা হ্যাভ ব্যবহার করব। কি ব্যবহার করব? হ্যাভ। তো এইটা আমরা কোন টেন্স শিখলাম? প্রেজেন্ট পারফেক্ট। এখানে আমরা আরো কিছু বাক্য বলতে পারি, যেমন সে একটি গাড়ি কিনেছে, সে একটি গল্প লিখেছে, আমি একটু আগে মাছ ধরেছি, সে এইমাত্র বাড়ি এসেছে। তারপর আমরা একটা ছবি এঁকেছি। অর্থাৎ এখানে বলতে হবে যে কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে। আমি এইমাত্র ভাত খেয়েছি, তার মানে ভাত আমার পেটে কিন্তু এখনো আছে। আমি ছবি এঁকেছি, ছবিটা আমার সামনে এখনো আছে। তাই বলা হচ্ছে যে কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান, এরূপ বোঝালে তার কালকে প্রেজেন্ট পারফেক্ট। কোন টেন্স বলে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। তিনবার উপায় কি? বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসে এই শব্দগুলো কিন্তু থাকে। তো এটা আমরা দেখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার দেখবো পাস্ট পারফেক্ট। অতীতকালে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সংঘটিত হয়েছে। খুব ভালোভাবে বুঝতে হবে, টেন্সের ভিতরে এটা কঠিন মনে হয় সবার কাছে। অতীতকালে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সংঘটিত হয়েছিল, এরূপ বুঝালে এর কালকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। অর্থাৎ চিনিবার উপায় কি?
অতীতকালে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সংগঠিত হয়েছিল। যে কাজটি আগে সংগঠিত হবে, ডাক্তার আসার আগে রুগীটি মারা গেল। এখানে কি হচ্ছে? রুগীটি মারা গেল। এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর ডাক্তার আসার আগে রুগীটি মারা গেল, ডাক্তার আসার আগে, এই ডাক্তার আসার আগে, এটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। এটা কোন টেন্স হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ একটি হবে পাস্ট পারফেক্ট এর নিয়ম অনুসারে এখানে হ্যাড এর ব্যবহার করতে হবে, আরেকটি হবে পাস্ট ইনডেফিনিট এর নিয়মে এখানে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। গঠন প্রণালী দেখলে আমরা এক নম্বরে রয়েছে adverb, কি আছে দেখ। যে কাজটি আগে হয় সেটির পাস্ট পারফেক্ট টেন্স হবে। যে কাজটি আগে হয় সেই কাজটি পাস্ট পারফেক্ট এর নিয়মে করতে হবে, অর্থাৎ এখানে হ্যাড এর ব্যবহার করতে হবে। কি করতে হবে? হ্যাড এর ব্যবহার। অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস ভি থ্রি এবং এর পূর্বে হ্যাড বসাতে হবে। মনে রাখতে হবে আফটারের পরে হ্যাড আর বিফোরের আগে হ্যাড, এটা মনে রাখতে হবে। যেমন আমরা একটু দেখি, যে কাজটি পরে হয় পাস্ট ইনডেফিনিট। ওই যে বলে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, তাহলে এখানে কোন কাজটা আগে হচ্ছে? রোগীটি মারা গেল, এটা পাস্ট পারফেক্ট এর নিয়মে করতে হবে। দা পেশেন্ট হ্যাড ডাইড, দা পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দা ডক্টর কেম। ওই যে বিফোরের ব্যবহার করলাম না, বিফোরের আগে হ্যাডের কাজ আর আফটারের পরে হ্যাডের কাজ করতে হবে। যে কাজটি পরে হয় সেটি পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। দুটি কাজের ভিতরে যে কাজটি পরে হবে সেই কাজটি পাস্ট ইনডেফিনিটের নিয়মে করতে হবে। কিসের নিয়মে? পাস্ট ইনডেফিনিট। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, রোগী মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল। দেখেন এই দুইটা বাক্য দিয়ে আমি একবারে আপনাদের, ডাক্তার, এই দুইটা বাক্য একটু খুব ভালোভাবে দেখেন। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, আর ডাক্তার রোগী মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল। তো এই বাক্যে কি বলছে? ডাক্তার আসিবার পূর্বে অর্থাৎ আগে রোগী মারা গেল। তাহলে এখানে রোগী মারা গেল, এইটুকু আমাকে হ্যাড এর ব্যবহার। এই যে দেখেন, দা পেশেন্ট ডাইড, তারপর কি? পূর্বে ইংরেজি বিফোর, দা পেশেন্ট হ্যাড ডাইড বিফোর। এইবার এখানে আমি হ্যাড এর কাজ করেছি, যে কাজটা আগে হলো সেটা পাস্ট পারফেক্ট এর নিয়মে করছি, হ্যাড এর ব্যবহার করলাম। আর যে কাজটি পরে হলো অর্থাৎ রোগী মারা গেল, এটা পাস্ট ইনডেফিনিট এর নিয়মে হবে। পাস্ট ইনডেফিনিট এর নিয়ম আমাদের মনে আছে তো? সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। দেখেন, দা ডক্টর, এটা হচ্ছে সাবজেক্ট, আর খেম, কাম থেকে এসেছে খেম, অর্থাৎ এটা কিন্তু ভার্বের ভি টু। এখানে অবজেক্ট নেই বা প্রয়োজন হচ্ছে না, এই জন্য দেওয়া দরকার। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, তাহলে প্রথম কাজ কোনটি হচ্ছে? এই যে রোগী মারা যাচ্ছে, হ্যাড এর কাজ করছে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এইবার দেখেন, রোগী মারা যাওয়ার পর ডাক্তার এসেছে, তাহলে কি হবে? দ্য ডক্টর কেম। এখানে পরে কোন কাজ হচ্ছে? ডাক্তার আসতেছে রোগী মারা যাওয়ার পরে, তাহলে ডক্টর, দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট ডাইড, আফটার দ্য পেশেন্ট ডাইড। অর্থাৎ এখানে কি করতে হবে? আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এখানে হ্যাড হবে এইচ এ ডি। তো দেখেন, এই যে বাক্যটা আমি বললাম এখানে সহজ একটা সূত্র আছে, এই বিফোরের পূর্বে হ্যাড আর আফটারের পরে head। মনে রাখবেন, আফটারের পরে হ্যাড এর ব্যবহার করব, এবং এই যে বিফোর না, এই বিফোরের কিন্তু আগে হ্যাড এর ব্যবহার করব। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। অর্থাৎ মনে রাখতে হবে অতীতকালে দুটি কাজের ভিতর যে কাজটি আগে সংগঠিত হয় এই কাজটি পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে কাজটি পরে হয় এই কাজটি পাস্ট ইনডেফিনিট টেন্স। কোন টেন্স বলেন তো? পাস্ট ইনডেফিনিট টেন্স। এই টেন্সের যত টেন্স আছে এর ভিতরে পাস্ট পারফেক্ট টেন্সটা একটু ক্রিটিক্যাল, এবং এই টেন্সটা আমাদের খুবই কম লাগে, এটা লাগে না বললেই কিন্তু চলবে। অর্থাৎ তারপরও আমাদেরকে এটা শিখে রাখতে হবে। বলছে যে কাজটি আগে হয় সেটির পাস্ট পারফেক্ট, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস ভি থ্রি এবং এর পূর্বে হ্যাড বসবে। আর যে কাজটি পরে হয় সেইটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। কোন টেন্স হয়? পাস্ট ইনডেফিনিট টেন্স। Past ডাক্তার আসে, indefinite. হ্যাঁ, এই দুটো জিনিস যদি বুঝতে পারেন, চোখ বন্ধ করে শুনে নেন, দুটো কাজ হবে অতীতকালে একই সময়ে পাশাপাশি সময়ে। যে কাজটি আগে সংগঠিত হবে এই কাজটিতে আমরা হ্যাড এর ব্যবহার করে ফেলবো, আর যে কাজটি পরে হবে ওইটা আমরা পাস্ট ইনডেফিনিট এর ব্যবহার করব, ওইখানে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। এটা আমার এই রেকর্ডটা এবং পিডিএফটা একটু দেখবেন, ক্লিয়ার হয়ে যাবে।
এরপর আসতেছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যতে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সংগঠিত হয়ে থাকবে, এটাও কিন্তু পাস্ট পারফেক্টের মতো একই কথা বলেছে। কি বলছে? ভবিষ্যতে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সংগঠিত হয়ে থাকবে, এরূপ বুঝালে এর কালকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। গঠন প্রণালী থেকে দুটি কাজের মধ্যে যেটি আগে হবে সেটি ফিউচার পারফেক্ট টেন্স। একই কথা, পাস্ট পারফেক্টেও যা, ফিউচার পারফেক্টেও তাই। দুটি কাজের মধ্যে যেটি আগে হবে সেটি ফিউচার পারফেক্ট। সেটি কি হবে? ফিউচার পারফেক্ট। অর্থাৎ সাবজেক্টের পর পার্সন অনুসারে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বসবে। ওই জায়গায় কি বসিয়েছি পাস্ট পারফেক্টে? যে কাজটি আগে হবে সেখানে হ্যাড ব্যবহার করেছি। আর এখানে ফিউচার পারফেক্ট টেন্সে যে কাজটি আগে হবে সেখানে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বসাতে হবে, এবং তারপরের ক্রিয়ার পাস্ট পার্টিসিপল হবে। একটা বাক্য দেখি আমরা। বৃষ্টি আরম্ভ হওয়ার আগে আমরা বাড়ি পৌঁছাইছি বা পৌঁছেছি। তাহলে কি হবে? আমরা বাড়িতে পৌঁছেছি, এখানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ দিতে হবে। তাহলে উই শ্যাল হ্যাভ রিচড হোম বিফোর। বিফোর মানে কি? পূর্বে। ইট রেইনস মানে বৃষ্টি শুরু হওয়া। খুব সহজে দেখ, বৃষ্টি শুরু হওয়ার আগেই আমরা পৌঁছিয়েছি, অর্থাৎ আমরা বাড়ি পৌঁছানোর পরে বৃষ্টি শুরু হলো। কি করতে হবে? উই শ্যাল হ্যাভ রিচড হোম বিফোর ইট রেইনস। ভবিষ্যতে কোনো কাজ, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ সম্পন্ন হয়ে থাকবে বুঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। কি বলছে? ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ সম্পন্ন হয়ে থাকবে বুঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। আমি বিকাল 5টার মধ্যেই কাজটি শেষ করে ফেলবো, একটা নির্দিষ্ট সময় বলা হচ্ছে। আমি বিকাল 5টার মধ্যেই কাজটি শেষ করে ফেলবো। আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই 5 p.m. আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই 5 p.m. অর্থাৎ আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, দেখেন আমি কাজটি শেষ করে ফেলবো কখন? বিকাল 5টার মধ্যে। অর্থাৎ 5টা বাজার আগেই কাজটি শেষ করব। এখানে আমাকে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ ব্যবহার করতে হবে। ঠিক পাস্ট পারফেক্ট যদি আপনি বুঝতে পারেন, ফিউচার পারফেক্ট আপনার কাছে সহজ হবে। একই জিনিস। অতীতে কোনো কাজ সম্পন্ন হয়ে থাকবে অনুমান করা হলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। অতীতে কোনো কাজ সম্পন্ন হয়ে থাকবে অনুমান করা হলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ইতোমধ্যে সে কাজটি করে থাকবে, ইতোমধ্যে সে কাজটি করে থাকবে। হি উইল হ্যাভ ডান দা ওয়ার্ক ইন দা মিন টাইম। ইন দা মিন টাইম মানে হচ্ছে ইতোমধ্যে। তোমরা হাজী মোহাম্মদ মহসিনের নাম শুনিয়া থাকবে। ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ হাজী মোহাম্মদ মহসিন। ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ মোহাম্মদ মহসিন। দেখেন এইখান থেকে আমরা অ্যাফার্মেটিভ করব। কি করব? এই স্টেপ অন ব্যবহার করে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁ বোধক বাক্য তৈরি করব। কেমন? একটি সাবজেক্ট নিলাম আই, একটি সাবজেক্ট নিলাম কি? আই। দেখেন একটি সাবজেক্ট নিলাম আই, এখান থেকে অক্সিলারি ভার্ব নিলাম হ্যাজ বা হ্যাভ। তো আমি প্রেজেন্ট টেন্সে হ্যাজ বা হ্যাভ বসাবো, তাহলে আই এর পরে হ্যাভ বসে। কি বসে? আই এর পরে আমি এখানে হ্যাভ বসাবো। অর্থাৎ কি হলো? আই হ্যাভ। এরপর আমাকে একটি ভার্বের ভি3 নিতে হবে, ডান। আই হ্যাভ ডান, আমি করিয়াছি। কি করিয়াছি? আই হ্যাভ ডান দা ওয়ার্ক, আমি কাজটি করিয়াছি। আমি ভাত খাইয়াছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি ফুটবল খেলেছি, আই হ্যাভ প্লেড ফুটবল। আমি স্কুলে গিয়াছি, আই হ্যাভ গন টু স্কুল। আমি মাছ ধরিয়াছি, আই হ্যাভ কট ফিশ। আই হ্যাভ কট ফিশ। অর্থাৎ মনে রাখতে হবে প্রত্যেকটি বাক্য তার নিয়ম মেনে কিন্তু হবে। কি মেনে হবে? নিয়ম মেনে। উই দিয়ে একটা করেন তো আপনারা, উই দিয়ে এবং ইউ দিয়ে, এখানে হ্যাড আর এই ফিউচার টেন্সে উইল ব্যবহার করে। দেখেন এখানে আমি একটু, जी बोलिए। হ্যাঁ বলেন। जी सर बोले। এখানে উই দিয়ে বলি, উই হ্যাড প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছিলাম। এটা কিন্তু খুব সিম্পল একটা পাস্ট পারফেক্ট হলো, উই হ্যাড প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছিলাম। এই বাক্যটাই যে আমরা ক্রিকেট খেলেছিলাম, পাস্ট পারফেক্ট টেন্সের একটা বাংলা বাক্য এবং পাস্ট ইনডেফিনিটের একটা বাংলা বাক্য কিন্তু একই হতে পারে। যেমন আমি ভাত খেয়েছিলাম, এটা আপনি যদি পাস্ট পারফেক্ট এর নিয়মে করেন তাহলে হবে উই হ্যাড ইটেন রাইস, আমরা ভাত খেয়েছিলাম। কিন্তু এটা যদি আমি
পাস্ট পারফেক্টের নিয়মে করি তাহলে কি হলো, উই হ্যাড ইটেন রাইস। আর যদি পাস্ট ইনডেফিনিটের নিয়মে করি, উই এট রাইস, আমরা ভাত খেয়েছিলাম। অর্থাৎ এখানে আপনি পাস্ট পারফেক্টের নিয়মে ব্যবহার করলে হ্যাড প্লাস ভি 3, আর পাস্ট ইনডেফিনিটের নিয়মে করলে সাবজেক্ট প্লাস ভি 2 প্লাস অবজেক্ট। কথাটা বুঝতে পেরেছেন? দুই ভাবে বাংলাটা কিন্তু একই হবে, কিন্তু পাস্ট পারফেক্টে বাংলাটা দুই ভাবে বলা হচ্ছে। যদি এই বাক্যটা বলতাম যে সে আসার আগে আমি ভাত খেয়েছিলাম, সে আসার আগে আমরা ক্রিকেট খেলেছিলাম, তখন কি হতো, উই হ্যাড প্লেড ক্রিকেট বিফোর হি কেম। বিফোর হি কেম, ठीक है। ওই হি কেম, ওই যে জায়গাটুক ওইটুক পাস্ট ইনডেফিনিটের নিয়মে হবে। কারণ দুইটা কাজের ভিতরে যে কাজটি আগে হবে সেইটা পাস্ট পারফেক্টের নিয়ম অনুসারে হবে, ওইটাই হ্যাড ব্যবহার করতে হবে। সে আসার আগে আমরা ক্রিকেট খেলেছিলাম, উই হ্যাড প্লেড ক্রিকেট, উই হ্যাড প্লেড ক্রিকেট বিফোর হি কেম। আর আমরা ক্রিকেট খেলিয়া থাকবো, আমরা ক্রিকেট খেলিয়া থাকবো কি হবে, তুমি ক্রিকেট খেলিয়া থাকবে, ইউ উইল হ্যাভ, সরি, তুমি টিভি দেখিয়া থাকবে, ইউ উইল হ্যাভ ওয়াচড টিভি, ইউ উইল হ্যাভ ওয়াচড টিভি। তুমি মাছ ধরিয়া থাকবে, ইউ উইল হ্যাভ কট ফিশ। তুমি ভাত খাইয়া থাকবে, ইউ উইল হ্যাভ ইটেন রাইস, ইউ উইল হ্যাভ ইটেন রাইস। তারপর দেখেন হি দিয়ে করা আছে, এখানে কিন্তু আর আপনার ভার্ব দেওয়া নেই, অক্সিলারি ভার্ব যেমন হ্যাজ বা হ্যাভ বা হ্যাড, উইল হ্যাভ, এখানে আপনাকে বসাতে হবে হি। এটা দিয়ে কি করা যায়, হি হ্যাজ ড্রিভেন আ কার। তারপর কি করা যায়, এখানে যদি আপনি হ্যাড এর ব্যবহার করেন, হি হ্যাড ড্রিভেন আ কার। মনে রাখতে হবে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট প্রত্যেকটা জায়গায় কিন্তু ভার্বের ভি 3 হবে। এই যে এই জায়গাটা দেখেন, এখানে কি বসেছে, প্রথম ভার্ব ছিল ডান। এই ডান কোথা থেকে এসেছে, ডু থেকে। ডু, ডিড, ডান। তারপর কি এসেছে, প্লে থেকে এসেছে প্লে, প্লেড, প্লেড। অস থেকে এসেছে ওয়াস্ট, ওয়াস্ট। তারপর ড্রাইভ থেকে এসেছে ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। অর্থাৎ পারফেক্ট টেন্স বললেই কিন্তু প্রথমে সাবজেক্ট, তারপর একটি অক্সিলারি ভার্ব, তারপর মূল ভার্বের ভি 3 ফর্ম। যেমন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দা ওয়ার্ক। ওই যে দেখেন সাবজেক্টের পরে হ্যাভ বসেছে, ওর পরে ডু না বলে, ডিড না বলে আমি ডান বলেছি, ওই ডানটা হচ্ছে ভি 3। অর্থাৎ সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের ভি 3 প্লাস বাকি অংশ। তারপর দেখেন আমি ক্রিকেট খেলে, আই হ্যাভ প্লেড ক্রিকেট। আমি ক্রিকেট খেলেছিলাম, যখন পাস্ট টেন্স বলবো আই প্লেড ক্রিকেট। আমি ক্রিকেট খেলে থাকবো, আই উইল, আমি ক্রিকেট খেলবো, আই উইল প্লে ক্রিকেট। সে টেলিভিশন দেখছিল, এখানে তো ভুল আছে, দেখছিল, হি ওয়াজ ওয়াচিং টেলিভিশন, এখানে হবে হি ওয়াজ ওয়াচিং টেলিভিশন, টিভি। অর্থাৎ এখানে বাক্যগুলো নিজেদের স্টেপ টুটা, এই স্টেপ 2 এর মাধ্যমে, স্টেপ 2 এর মাধ্যমে অক্সিলারি ভার্বের সাথে নট বসিয়ে, ঠিক এই যেমন আমরা করে এসেছি, খুবই সহজ। কি বলা হচ্ছে, স্টেপ 2 দেখেন, এর মাধ্যমে অক্সিলারি ভার্বের সাথে নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। যেমন আই হ্যাভ গন টু দা অফিস, আমি অফিস। আর যদি বলি হ্যাভ নট, আমি অফিসে যাই, আই হ্যাভ নট গন টু অফিস, আই হ্যাভ নট গন টু অফিস। মা রান্না করেনি, মা রান্না করেনি, কি হবে, মাদার হ্যাজ কুক রাইস, মা ভাত রান্না। আর যদি বলি মামা আপনি, তখন কি, মাদার হ্যাজ নট কুক রাইস, মাদার হ্যাজ রাইস, মা ভাত রান্না করেনি। তো আগে পজিটিভ হবে, তারপর নেগেটিভ করা যাবে। বাবা গাড়িটা ক্রয় করেনি, ফাদার হ্যাজ নট বট এ কার। সে কাজটি করে থাকবে, এটা যদি বলতাম কি হতো, হি উইল হ্যাভ ডান দা ওয়ার্ক। কিন্তু এখানে লেখা আছে কি, সে কাজটি করে থাকবে না। এখানে কি লেখা আছে দেখেন, সে কাজটি করে থাকবে না। আচ্ছা, এখানে জয়েন হয়েছেন কবিতার ফরি, ফেরিওয়ালা। হ্যাঁ হ্যাঁ, এটা কি নাম চেঞ্জ করেছেন, আইডিটা কি ছিল আগে? ও আচ্ছা, থ্যাংক ইউ। তো দেখেন এখানে আমরা কি শিখলাম, এখানে স্পোকেন রুল,
অক্সিলারি ভার্ব নট বসিয়ে নেগেটিভ করব, অক্সিলারি ভার্ব নট বসিয়ে নেগেটিভ করব। আমি অফিসে যাইনি, আমি যদি বলি আমি আই আমি অফিসে যাইনি, আই হ্যাভ নট গন টু অফিস। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস। অর্থাৎ এই হ্যাভের পরে এই হ্যাভকে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব। এখানে দুইটা ভার্ব আছে। এই আই হ্যাভ নট গন টু অফিস, আমি অফিসে যাইনি, একটি ভার্ব আরেকটি ভার্ব গো ওয়েন্ট গন। এই গন একটি ভার্ব, হ্যাভ একটি ভার্ব। তো এই হ্যাভ ভার্বের সঙ্গে নট বসিয়ে দিলেই কিন্তু এটা নেগেটিভ, এটা কি হয়ে যাবে তো নেগেটিভ হয়ে যাবে। এখানে আমরা দেখছি স্টেপ 3, কি দেখবো? স্টেপ 3, পারফেক্ট টেন্স গুলা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুব কম ব্যবহৃত, এটা মনে রাখবেন। পারফেক্ট টেন্স গুলা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুব কম ব্যবহৃত হয়। তবে প্রেজেন্ট পারফেক্ট এর বেশি ব্যবহার পরিলক্ষিত হয়। কোন টেন্সে বেশি ব্যবহার পরিলক্ষিত হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যত প্রকার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট হয়। এই পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স এটা আমাদের কাজে তেমন লাগে না বললেই চলবে। দেখেন, হ্যাজ বা হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস ভিন প্লাস অব, তুমি কাজটি শেষ করেছো। হ্যাভ, তুমি কি কাজটি শেষ করেছো? এখানে হ্যাভ ওই অক্সিলারি ভার্ব। হ্যাভ ইউ ডান দি জব, তুমি কি ফুটবল খেলেছো? হ্যাভ ইউ প্লেড ফুটবল, সে কি কাজটি করেছে? হ্যাজ ই ফিনিশ, তুমি কি একটা কাজ করেছো? হ্যাভ ইউ, অর্থাৎ এখানে তুমি যদি তুমি একটা গান গেয়েছো, এর ইংরেজি ইউ হ্যাভ সাং এ সং। তুমি কি একটি গান গেয়েছো? হ্যাভ ইউ সাং, হ্যাভ ইউ সাং এ সং। কিন্তু এখানে দেখেন প্রেজেন্ট, সরি পারফেক্ট কন্টিনিউয়াস তো স্পিকিং এন্ড কনভারসেশন, মনে রাখবেন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই জায়গাটা, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলা স্পিকিং এবং কনভারসেশনে খুব বেশি ব্যবহৃত হয় না হওয়ার কারণে এখানে আমরা কিছু আলোচনা করিনি। এর আগের চ্যাপ্টারে এই টেন্স গুলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, এখান থেকে আমরা এটা দেখে নিচ্ছি। অর্থাৎ এখানে দেখেন আমাদের 7টা টেন্স খুব বেশি ভালো করে জানতে হয়। কোন 7টি টেন্স আমি বলেছিলাম মনে আছে? আমার সঙ্গে সবাই একটু বলবেন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্স, এই গেল 3টি। এরপর আসবে ফিউচার, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস, এই 3 আর 3 6টি, এন্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স বললাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আপনি আমার কথাটা মিলাই নেবেন, যে কোনো জায়গায় সারাদিন কথা বলার জন্য এই 7টি টেন্স কাজে লাগে। আর বাদ বাকি যে 5টি টেন্স ওটা আমাদের তেমন কাজে লাগে না, তারপরও এটা কিন্তু ওইটার উপর আমি ক্লাস নিয়েছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কোনো কাজ এখনো চলছে বুঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, 1 ঘন্টা আগে শুরু করেছি, এখনো আমার খাওয়া, মনে করেন আমি টিভি দেখছি আর ভাত খাচ্ছি। বাংলা চেনার উপায় কি? বাংলা ক্রিয়ার শেষে তেসো, তেসি, তেসেন, তেসি, তি, স, সেন এমন। যেমন আমি 2 ঘন্টা যাবত হাঁটছি, সে এই অফিসে 5 বছর যাবত কাজ করছে। সবসময় আপনাকে বাংলা ক্রিয়া দেখতে হবে। সবসময় মনে রাখবেন টেন্স খুঁজে বের করতে গেলে আপনাকে বাংলা ক্রিয়া খুঁজে বের করতে হবে। তারা মঙ্গলবার, তারা মঙ্গলবার হইতে জ্বরে ভুগিতেছে। অর্থাৎ এখানে বাংলা বাক্যের শেষে তেসি তেসে থাকে। আমি 2 ঘন্টা হাঁটছি, আই হ্যাভ নট, এখানে for আমাদের অনেকেরই কি এটা সমস্যা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফর কোথায় বসে? সাধারণত একটি নির্দিষ্ট একটা সময়ের পরিমাণ বোঝাতে হয়। যেমন আমি এক কাজটি করিতেছি, আই এম ডুইং আওয়ার ফর অ্যান আওয়ার, ফর 1 আওয়ার অথবা অ্যান আওয়ার। কিন্তু যখন একটা নির্দিষ্ট হয়ে আসা কাজের ক্ষেত্রে টেন্স ব্যবহার করা হয়, যেমন বৃষ্টি হচ্ছে, সকাল থেকে শুরু হয়েছে, কিন্তু এখন মনে রাখবেন বাংলা বাক্যে যাবৎ বা ধরে থাকলে ফর, যাবৎ বা ধরে থাকলে ফর, আর হইতে থেকে চেয়ে এটা থাকলে হবে সিন। পিরিয়ড অফ টাইম থাকলে ফর, এন্ড পয়েন্ট অফ টাইম থাকলে সিন্স। তারা 1980 সাল থেকে এই বাড়িতে বসবাস করছে। দে হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস সিন্স 1980। এটা কি বুঝতে পেরেছেন? যাবৎ বা ধরে থাকলে ফর এবং হইতে থেকে চেয়ে, এইটা থাকলে সিন্স হবে। এটা থাকলে কি হবে বলেন তো? টেন্স। আমরা একদিনে যদি টেন্সের সব বিষয়গুলো দেখি তাহলে আমাদের মাথায় হয়তো ওইভাবে থাকবে না।